ক্ষেত্রে বর্তমান যে ভর্তি পরীক্ষা সিস্টেম এটা অত্যন্ত বৈষম্যমূলক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত অহংকার বাদ দিতে হবে। কি করেন বলে আমরা যে 20,000 25,000 টাকা পাই খাতা দেখে ডিউটি দিয়ে, আপনি এটা বন্ধ করতে চান? কেন আপনার সেই এসএসসি পরীক্ষা নেন, সেখানে আপনি ধরে নিচ্ছেন নকল হয়, তাহলে আপনার গোটা দেশ তো নকলের উপর প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র হচ্ছে এখন সকল ফ্যাসিস্টের আশ্রয়স্থল। অমুক সমকামী এসব বলছে, এইগুলির বিরুদ্ধে যাতে প্রতিবাদ না করেন তাহলে 24-এর আন্দোলন বৃথাই যাবে। আসল কথা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি খেতে না পায় তাহলে তারা পড়তে পারবে না। তারা যদি পড়তে না পায়, সোজা কথা, বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদেরকে তো মানুষ হিসেবে দেখতে হবে। এই জন্য আমি 3টা স্তরে ভাগ করি। আমরা যে রাজনীতির কথা বলছি, শিক্ষক রাজনীতি, শিক্ষক নিয়োগটা যদি আপনি মেধার ভিত্তিতে করতে পারেন। 1947 সনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান শিক্ষকের সংখ্যা এত মুষ্টিমেয় ছিল যে প্রফেসরই পাওয়া যায়নি। 40-এর পরে পাওয়া গেছে, সৈয়দ মুয়াজ্জেম হোসেন তেজরা ভাইস চ্যান্সেলর হয়েছেন। তো সেইটার থেকে যে আমরা শিক্ষা নেই, যোগ্য শিক্ষক দরকার হলে আমি পৃথিবীর দূরে নিয়ে আসব। কিন্তু এইটা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এখানকার ছাত্রদের জন্যে। আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যে আনন্দটা আপনারা করেন, এইটা ভাববার বিষয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ঢুকতে পারবে পারবে না আপনি যে মেধার ভিত্তিতে ঠিক করেন। এই মেধাগুলো কিভাবে হয়? আপনার যে 2টা পরীক্ষা পাশ করে আছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার সমমানের পত্রিকা, সেটা মাদ্রাসাকে হতে পারে, বিদেশে A লেভেল, O লেভেল হতে পারে। তারপরে আপনারা এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক অধ্যাপকের সাথে আলাপ করেছিলাম এক সময়। তাহলে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হয়ে যাবে যদি আমরা গুচ্ছ পদ্ধতিতে যাই। তো আপনার সে যে ম্যাট্রিক পাস করেছে দেশের 10টি বোর্ডের একটি থেকে, তাতে মান খারাপ হয়ে যায় না? আপনি কি বলতে পারবেন শুধু ঢাকা বোর্ডের ছেলে মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো? এটা বললে মানবেন আপনারা? আপনারা মানবেন না। ঢাকা বোর্ড কেন, দেশের 10টি শিক্ষা বোর্ডের সব ছাত্রছাত্রী এখানে ভর্তি হবে। কি চান আপনি? না না, কাজের মধ্যে এত ডিস্টার্ব করলে কেমন করে হবে? আমি তো কাজ করছি, এটা কথা বলাটাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে এসছেন তারা শুধু ঢাকার ছাত্র হবেন না, সারা বাংলাদেশ থেকে হবেন। যদি আপনি মনে করেন এইটাকে যদি আপনি বিশ্ববিদ্যালয় করতে চান, বিদেশি ছাত্ররা ভর্তি হতে হলে কী করবেন আপনি? আপনার একটা পলিসি থাকা উচিত। তাহলে এটা বিশ্ববিদ্যালয় হবে কি করে? যদি প্রাচীনকালের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন, আপনার তো অন্য দেশের লোকজনকেও বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে হবে। আমরা একসময় প্যালেস্টাইনি ছেলে মেয়েদের পড়তে দিয়েছি, অল্প স্বল্প বিদেশে আফ্রিকান ছাত্র হতো আসে। এই কথা বাদ দিলাম, দেশের কথায় আসেন। এই ভর্তি পরীক্ষা যে যাচাই করেন, তাহলে আপনার দেশে এসএসসি পরীক্ষা নেন, আপনার দেশে এইচএসসি পরীক্ষা নেন, সেখানে আপনি ধরে নিচ্ছেন নকল হয়, তাহলে আপনার গোটা দেশ তো নকলের উপর প্রতিষ্ঠিত। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এসে কেন আপনি এটা পরীক্ষা করবেন? একজন ছাত্রকে 5 জায়গায় 10 জায়গায় যে পরীক্ষা দিতে হয়, বিশেষ করে ছাত্রীদের, ঢাকা থেকে গিয়ে রাজশাহীতে পরীক্ষা দিচ্ছে, রাজশাহী থেকে গিয়ে সে ময়মনসিংহে পরীক্ষা দিচ্ছে, ঢাকা দিচ্ছে। এই যে একটা অবিচার, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? একজনকে একবারের বেশি পরীক্ষা দিতে হবে কেন? আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা দেন, সেইটার মান যোগ করে আপনি অন্য বিশ্ববিদ্যালয়েও তাকে ভর্তি করা যাবে কি যাবে না সেটা মান করতে পারেন। একটা ন্যাশনাল পরীক্ষা সিস্টেম থাকলে হয়। আপনারা এত বেশি আমেরিকানদের নকল করেন, এত কৌশলপত্র করেন, এত ইউজিসি করেন। ইউজিসি কৌশলপত্র লিখছে, তার একটা লাইন ইউজিসি লিখেছে? 20 বছর আগে আপনারা দেখছেন PRSP বলে এক অদ্ভুত দলিল বের হয়েছিল, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। হোসেন জিল্লুর রহমানরা এটাকে বিক্রি করতেন, বিনা অ্যাকশনে এটা বিক্রি করেছেন। সেটা কি দেখি ওয়েবসাইটে গেলে দেখা যায় 120টি দেশের একই পেপার, শুধু দেশের নামটা বদলাই দেয়। আমাদের ইউজিসির এটাও তাই। অর্থাৎ একটা দেশের মাছের পচন মাথা থেকে শুরু হয়, ইউজিসি থেকে তো পচন শুরু হয়েছে। ইউজিসির একটা নোটিশে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, এটা বন্ধ করার কথা বলে আপনার সবাই হাততালি দিলেন, কিন্তু ইউজিসি তো বন্ধ করে দেওয়া উচিত। কেন বন্ধ করতে উচিত? না না, আমি হায়ার এডুকেশন কমিশনের পক্ষে নই, কিন্তু আমি সেটা বলছি না। উচ্চশিক্ষা কমিশন করছে ইউজিসি বন্ধ করে দিয়ে। এইগুলো হচ্ছে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ করা। বিশ্ববিদ্যালয়ের খরচ আছে, ছাত্র আছে, আমরা শিক্ষক আছে, আমরা বেতন দিই না। পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখবেন না ছাত্ররা বেতন দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা তো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলতে তো ইউরোপ পর্যন্ত জানি, কারণ আমাদের দৃষ্টি তো রস্য। আমরা বড় জোর ইটালি, ফ্রান্স, ইংল্যান্ডের ইতিহাসকে আমাদের ইতিহাস বলে মনে করি। আমাদের শেষের বছরে যেটা বই লিখেছেন কিচ্ছু না জেনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, হি নোজ নেক্সট টু নাথিং অফ দ্য হিস্ট্রি অফ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি লিখে ফেলেছি, একটা বই পড়ে লিখে শিখাও করছে, আমি একটা বই পড়ে লিখে ফেলেছি। আশ্চর্য। আবার এই বই প্রথম প্রকাশনের মতো প্রকাশনীতে বেরো হয়েছে, আপনারা পড়ে দেখেন। হি হ্যাজ অ্যাবসলিউটলি নো আইডিয়া। অল অফ এ সাডেন অ্যাট দ্য এন্ড অফ দি 11th century 12th century উনি বলছেন যে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে ইউরোপে। কেন শুরু হয়েছে উনি কারণ জানেন না। অর্থাৎ স্বয়ম্ভু এটা হতে পারে,
না, এটা হতে পারে না। তার আগে 500 বছর, অন্তত 600 বছর মাগরেবে, যেটাকে আমরা বলি পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, সেখানে বিশ্ববিদ্যালয় চর্চা ছিল। মালি, ঘানা, সঙ্গা এম্পায়ারের, টিম্বাকটুতে, ফেজে, আপনার কায়রোতে, যেন ওগুলো পৃথিবীর অংশ নয়, যেন পৃথিবীর ইতিহাস নয়। সেখানে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা আছে, সেখানেই বলছে, সেখানে ছাত্রদের ক্লাসের সংখ্যা 20 জনের বেশি হতো না। হোস্টেল কীভাবে হতো? বিশ্ববিদ্যালয় ছিল কি, এক একটা হলে সর্বোচ্চ 150 জন, সর্বনিম্ন 60 জন ছাত্র থাকতো। বিশ্ববিদ্যালয়ের লিভিং কোয়ার্টার। তার কিছু নমুনা দেখেন, আমাদের ময়নামতিতে বৌদ্ধবিহারে যে শিক্ষাশ্রম ছিল, সেখানে 110 জনের কোঠরি ছিল। কারণ প্রকৃতির একটা সীমা আছে, আপনি কত বছর পড়াতে, মানুষ কত বছর বাঁচে। এখন আমাদের গড়ায়ু বেড়েছে বলছে, কিন্তু মানুষের অ্যাটেনশন স্প্যান এত লম্বা বক্তৃতা দেওয়া ঠিক না, মানুষের ইয়ে হয়ে যায়, বুঝতে পারছেন না? একটা সময়ের পরে আর আমরা শুনতে পারি না। ক্লাসেও এতগুলি ছাত্রছাত্রী হলে আপনি পড়াবেন কী হবে? এই যে অনেকগুলো হারবার্ডেও 600-700 ছাত্রের উদ্দেশ্যে সকালবেলা বক্তৃতা দেয়, এইগুলি হচ্ছে রেস কোর্স, ঘোড়দৌড় করা। আমিও ক্লাসে গিয়েছিলাম, অনলাইনের বক্তৃতা সেরকমই। ছাত্র শিক্ষকের সম্পর্ক ছাড়া কোনো লেখাপড়া হয় না। মানে নলেজ ইজ ট্রান্সমিটেড লাইভ, যেটাকে আপনার একটা পরীক্ষার নাম ভাইবা বসে বলেন না, জীবন্ত গলায় পরীক্ষা। জীবন্ত গলায় পরীক্ষা আর অনলাইনের মৃত পরীক্ষা এক পরীক্ষা নয়। আপনি হয়তো মনে করতে পারেন, আমি কিন্তু ওটা শিক্ষায় মনে করি না। ওটা ইনফরমেশন ট্রান্সমিশন। শিক্ষার ইনফরমেশন ট্রান্সফার করার এক জিনিস নয়। শিক্ষা মানে হচ্ছে যেখানে আদান প্রদান হয়, ওখানে আদান প্রদান হয় না, একটা প্রদানই হয় শুধু, কোনো আদান হয় না। এই জন্য আমিও লম্বা কথা বলবো না। বিশ্ববিদ্যালয়কে যদি একটা চালাতে হয় তাহলে টাকা পয়সা লাগবে। আমি পৃথিবীর ইতিহাসে কোথাও জানতাম না যে ওখানে টাকা দেওয়া হতো। ইউরোপেই প্রথমে টাকা দেওয়ার প্রথাটা শুরু হয়েছে, এই জন্য তো ইউরোপ সফল হয়েছে। তো টাকাটা আসতো কোথায়? বড় বড় মানুষ এবং রাজা বাদশাদের পরিবার থেকে ওয়াকফ সম্পত্তি, ইংরেজিতে বলে এন্ডাওমেন্ট, দেওয়া হতো। সেটা থেকে ছাত্রছাত্রীদের খাবার খরচ শুধু না, তাদেরকে মনিটারি অ্যালাউন্সও দেওয়া হতো। আপনারা প্রমাণ চান, আমি প্রমাণও দিতে পারি। আজকে এটা সেমিনার নয়, শুধু আমি জাস্ট ঘোষণা করে যাচ্ছি। এটা অনুসন্ধান যারা করতে চান আমি প্রমাণ দেখাবো। সমস্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের এই খরচ যখন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে, তখন একটা সমস্যা ছিল, বিশ্ববিদ্যালয়গুলি ছিল সীমিত, অনেক কম মানুষ পড়তো। এখন আমরা তো মাস এডুকেশনের যুগ হয়েছে। তো আমরা এখন মাস আর মৌলিকের পার্থক্য ভুলে গিয়েছি, মাস আর মানবের পার্থক্য ভুলে গিয়েছি। আমাদের কনস্টিটিউশনতে কথা লেখা আছে মৌলিক অধিকার। আমাদের অধিকাংশ থেকে শিক্ষিত লোক বলে মানবাধিকার। সে মানবাধিকার আর মৌলিক অধিকারের পার্থক্য বোঝে না। মানবাধিকার যে মৌলিক অধিকারের একটি অবমাননা, সেটাও সে জানে না। এবং তারপরে সে বলে গণ অধিকার পরিষদ। এখন দেখ, অর্থাৎ মানুষের মানে যখন ডিজেনারেশন হয়, এটা মাথার থেকে শুরু হয়। আমি সেটা আসতেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কি শিক্ষা? এটা তৃতীয় পর্যায়ের শিক্ষা। তার মধ্যে আবার উচ্চ এবং নিম্ন আছে। এই নিম্ন পর্যায়টাকে আমরা পেশাগত শিক্ষা। বিসিএস হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। প্রকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর পরেই শুরু হয়। আমি ইতিহাস থেকে দিচ্ছি, আমার প্রমাণ হচ্ছে আমাদের দেশের প্রাচীনকাল এবং অন্যান্য দেশের প্রাচীনকাল এবং বর্তমানকালের ইতিহাস। সেটা কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার টার্সিয়ারি পর্যায়ে আমরা কি শিখি? আমরা বিভিন্ন বৃত্তিগত শিক্ষা দেব। কিন্তু বর্তমানে পৃথিবীর যেটা মান, ইউরোপীয় মান, সেটা হচ্ছে কি প্রত্যেক মানুষই মেধাবী। সুতরাং পেশাগত শিক্ষার জন্য, আপনার ভর্তি হওয়ার যোগ্যতার জন্য আপনার কোনো মেধার পরীক্ষা দিতে হবে না, তবে আপনাকে পয়সার পরীক্ষা দিতে হবে। এই কথা আমি আরও বহু বক্তৃতায় বলেছি, আরেকবার বললে হয়তো আশা করি আপনারা পুনরাবৃত্তির দোষে আমাকে দোষী করবেন না। প্রাথমিক শিক্ষা বর্তমান জাতিসংঘের ঘোষিত মান অনুসারে প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা হবে অবৈতনিক। তবে প্রাথমিক শিক্ষা জাতিসংঘের মতে বাধ্যতামূলক হওয়া উচিত। এবং জাপানের মতো কোনো কোনো দেশ এটা নবম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করেছে। মানে বাধ্যতামূলক মানে হচ্ছে আপনাকে পড়তেই হবে, নাহলে মামলা করা যাবে আপনার বাবার বিরুদ্ধে। তারপরে স্কুল, যেহেতু প্রাইমারি স্কুল 30 রকমের, কি করবেন? যে কোনো একটাতে গেলেই হবে। আর যদি আপনি কোনো স্কুলে দিতে না চান, আপনার বাড়িতে পড়াবেন, আপনি যে পড়াইছেন সেটা প্রমাণ দিতে হবে। ওই যে ডেথ সার্টিফিকেটের মতো এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, তাহলে আপনি মামলা থেকে মুক্ত হবেন। তবে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা জাতিসংঘের মান অনুসারে সম্পূর্ণ অবৈতনিক হওয়া উচিত। সেখানে মেধার প্রশ্ন নাই, পয়সার প্রশ্ন নাই। পয়সার প্রশ্নটা আসবে এরপরে, যেহেতু জাতিসংঘ বলেছে বৃত্তি এবং পেশাগত শিক্ষা পয়সা ছাড়া, এই কথাটা বলে নাই কিভাবে? বলছে সেই ক্ষেত্রে কোনো রকমের জাতিগত, লিঙ্গগত অন্যান্য বৈষম্য করা যাবে না, সকলের জন্য এই শিক্ষা লাভ্য। জ্ঞানের কথাও তোলে নাই, পয়সার কথাও তোলে নাই, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তুলেছে মেধার প্রশ্নটা। উচ্চশিক্ষা সকলের জন্য অধিগম্য হবে, তবে মেধার ভিত্তিতে। তাহলে আমি তার ব্যাখ্যা করি এইভাবে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হবেন নিজের অ্যাপটিটিউড অনুসারে। কারণ প্রত্যেক ছেলের একই বিষয় নাই। আমাদের এখানে লেখাপড়া আমাদের মজা হয় না কেন? আমাদের এখানে 500 থেকে ঢোকা যায় না কেন? ল্যাটারাল এন্ট্রি নাই কেন?
থাকা দরকার, কারণ একটা বিষয় কিছুদিন পরে আপনি মনে করতে পারেন যে এটা আপনার উপযোগী হয় না, আপনি বিষয় বদলাতে পারবেন, সেই স্বাধীনতা আমাদের এখন নেই। আর যেন ঢুকলাম মানে আমি বন্দী হয়ে গেলাম। শিক্ষার অনেকগুলো সমস্যা আছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেটা মানুষকে বন্দী না করে মুক্ত করবে, এটা আমার ধারণা। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বন্দী করে। আপনি এক বিষয়ে কোনো কর্মে ভুলে ভর্তি হয়ে গেছিলেন, ওই 2-3 নম্বরের ব্যবধানে আপনাকে ওখানে দেওয়া হচ্ছে, সুন্দর করে বলছে একটি ইংরেজি মিশ্রিত বাংলায় দলিল শুনলাম, ওটা তার প্যাশনেট না, তার একটা পছন্দ হয় না। এবং যে জিনিস আপনার পছন্দ হয় না, আপনারা জানেন আপনাকে জোর করে যে বাড়িতে বিয়ে দিয়েছে, যদি আপনি স্বামী পছন্দ না করেন আপনার জীবন ব্যর্থ হয়ে গেল। এই আমাদের লেখাপড়া হয়েছে সেই রকমই। তো যা হোক, আমার বক্তব্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে বৃত্তিগত এবং কারিগরি শিক্ষা এবং উচ্চশিক্ষার মিশ্রণ। এই দুটোকে আলাদা করা খুব কঠিন। তবু আমি বলবো যে আমরা মূলত কারিগরি এবং বৃত্তিগত শিক্ষা হিসেবে যখন তুলেছি, এইখানে পরোক্ষভাবে বলা হয়েছে, যেহেতু এটা অবৈতনিক বলা হয়নি, আবশ্যকও বলা হয়নি, আপনি ইচ্ছে হলে ভর্তি হবেন অথবা হবেন না, এবং পয়সা না থাকলে আপনি ভর্তি হতে পারবেন না। কিন্তু আমি মনে করতে পারি আমাদের দেশ যদি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হয়, তাহলে আপনার মেধার ভিত্তি যে ভর্তি করাচ্ছেন এটা কিন্তু অন্যায় হচ্ছে। প্রত্যেক মানুষেরই জন্মগত মেধা আছে, এটা আপনাকে বুঝতে করতে। যে মানুষ কথা বলতে পারে আমি দাবি করব সেই মেধাবী। তবে হ্যাঁ, তাদের মধ্যে মেধার ক্ষেত্রে বৈষম্যের কথা বলছি না, বৈচিত্র্য আছে। একজন তো কবিতা লিখবে ভালো, কিন্তু সে ভালো ইঞ্জিনিয়ার না হইতে পারে। অনেক সিরাজুল ইসলাম চৌধুরীর একটা লেখা পড়ে চোখে পানি আসলো আমার, বেচারা অঙ্কে খারাপ ছিল তাই ইংরেজিতে পড়েছে। উনি বলেছে সেই নটরডেম কলেজের গুণকীর্তন করলেন তিনি। এবং আজকে যে আপনারা শিক্ষকদের অপমান করছেন, এটা আমরা একটু ঢোক গিলে গেলে বললাম যে যারা আপনাদের সাথে অপব্যবহার করেছে তাদেরও করবেন। এখন যাদের সাথে আপনি রাজনৈতিক মতে মেলেন না, আন্দোলনে যারা আপনাদের কাঁধে কাঁধে পড়ছিল, এখন তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হচ্ছে, অমুক ইসলাম বিরোধী, অমুক সমকামী, এসব বলছে। এইগুলির বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে 24-এর আন্দোলন বৃথায় যাবে। তার মানে এগুলি যারা বলছেন তারা মানে আসলেই কিন্তু 24-এর যে গণতান্ত্রিক স্পিরিট তার বিরুদ্ধে তারা আছেন। তা আমাদের গণতন্ত্রের সাথে আরেকটা বিশেষণ লাগানো দরকার, কারণ গণতন্ত্র হয়েছে এখন সকল স্কাউন্ড্রেলের শেষ আশ্রয়স্থল। বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিক্রিয়াশীলতার শেষ দুর্গ, এটা বলতেন বুদ্ধদেব বসু। আমি বলছি গণতন্ত্র হচ্ছে এখন সকল ফ্যাসিস্টের আশ্রয়স্থল। গণতন্ত্রের নামে ফ্যাসিবাদকে তারা ফেরত আনবে। তাহলে আপনার গণতন্ত্রের মধ্যে বিভাজন করতে হবে আপনাকে। এক গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের গণতন্ত্র, আর হলো ফ্যাসিজমের গণতন্ত্র। গণতন্ত্রের গণতন্ত্রকে বলে ন্যায়ভিত্তিক গণতন্ত্র, জাস্টিস ইজ ফেয়ারনেস। এই যে আনফেয়ার গণতন্ত্রের কথা বলছি, আমরা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চাই। আপনারা জানেন অধ্যাপক আব্দুর রাজ্জাক বলে এক ভদ্রলোক ছিলেন এখানে, তিনি বলতেন যে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র শেখাবার জায়গা নয়। অনেকে অবাক হয়ে গেছে এটা কেন বলে। 1973-এর অধ্যাদেশ উনি বিরোধিতা করেছিলেন, উনি বলেন এটা বিশ্ববিদ্যালয়কে ডোবাবে। আমরা এই যে এখন আপনারা দেখি আহমদ কামালের একটু উদ্ধৃতি দিয়েছেন, এটা রাজ্জাক সাহেবের কথারই একটা তরল সংস্করণ। রাজ্জাক সাহেবের কথা আমি বহুবার শুনেছি, আহমেদ কামালও শুনেছেন, কাজে আপনারা আহমেদ কামালের মুখ থেকে শুনেছেন। এটাকে সিলসিলা বলে, পরম্পরা, একজনের পর একজনে বলে। কথাটা হচ্ছে এখানে একটা নির্বাচনের ভান আছে। বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে উর্দু দিকে তারা চেয়ারম্যান হতে পারবেন, 3 বছর পর পর রোটেট করবে। এতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ওই গণতন্ত্রের খোলসটা আছে, কোনো গণতন্ত্র আর নাই। রাজ্জাক সাহেব যখন বলেন গণতন্ত্র শেখাবার জায়গা নয়, উনি গণতন্ত্রের জায়গায় লিখতে পারতেন বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ চর্চার জায়গা নয়, কারণ এই গণতন্ত্র তো ফ্যাসিবাদী গণতন্ত্র। 1972-এর সংবিধানের ক্ষেত্রে যে প্রতারণাটা ঘটেছে, 73-এর অধ্যাদেশ একই প্রতারণাটা ঘটেছে। আপনারা অতি সংক্ষেপে বলছি 73-এর অধ্যাদেশ কেন আসলো। 1961 সনের দিকে আইয়ুব খান সরকারের যে অধ্যাদেশ ছিল বিশ্ববিদ্যালয়ে, সেটা কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার বিশ্ববিদ্যালয়ে যারা টাকা দিয়ে টাকা নিয়ন্ত্রণ করে। টাকা তো আমাদেরই টাকা, আমাদের জনগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য যে ট্যাক্স দেয় সেই টাকাটা সরকার থেকে বন্টন করা হয়। সেটা কিভাবে দেওয়া হবে? আমরা এই যে বক্তব্য বলেন স্বায়ত্ত শাসনের কথা বলেন, ইংরেজিতে যেটাকে অটোনমি বলে। অটোনমি মানে কি? যদি আপনি তার গ্রিক মূলে যান, অটো মানে নিজে নিজে, নমি মানে আইন। নিজের আইন নিজে রচনা করে। বাংলায় আমরা এমন একটা অনুবাদ করেছি আমরা, সার্বভৌমত্বের মতো, বোঝা যায় না আসলটা কি। সার্বভৌমত্বের আসল কথা হচ্ছে মালিকানা। আপনি সার্বভৌমত্ব বলে একটা মানে গালভরা শব্দ বললেন। একইভাবে অটোনমি মানে স্বায়ত্তশাসন নয়, নিজের আইন নিজে রচনা করা। এটা আয়ত্তশাসন বলে কোনো অসুবিধা হতো না, আপনার আয়ত্তশাসনে পরিণত করছেন আর কি। এই স্বায়ত্তশাসন মানে নিজের আইন নিজে রচনা করা। এই আইনটা কি রচনা করছে? বিশ্ববিদ্যালয় চালাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, এটা হচ্ছে মূল আইন। এইটাই স্বায়ত্তশাসন। এটাকে ইংরেজিতে বলে একাডেমিক ফ্রিডম। আপনার সেখানে বাক স্বাধীনতা থাকবে, মানে আপনার চিন্তার স্বাধীনতা যদি না থাকে
এখন আমাদের সংবিধানের মধ্যে 39 ধারাতে লিখেছে কি বাক স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হলো, তবে এই সাপেক্ষে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খারাপ হবে, এটা জানলেও আপনার বাক স্বাধীনতা রুদ্ধ করতে হবে। এইটা দিয়ে রাজনীতি হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় হবে না। বিশ্ববিদ্যালয়ে সকল চিন্তার বিকাশের প্রকাশের সুযোগ দিতে হবে। সেই জন্য আমি বলছি, বর্তমানে আমাদের এই বিশ্ববিদ্যালয় সংস্কার সম্পর্কে আমরা যে আলোচনা করছি, কেমন বিশ্ববিদ্যালয় চাই, এটা আমরা কেমন রাষ্ট্র চাই তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যে রাষ্ট্র ঠিক না করলে বিশ্ববিদ্যালয় ঠিক করা যাবে না। শুধু ইউজিসি সংস্কার দিয়ে বা বিশ্ববিদ্যালয় সংস্কার দিয়ে হবে না। বিশ্ববিদ্যালয়ের 1973 সালের অর্ডিন্যান্সটা এসেছিল গণতন্ত্রের স্বপ্ন দিয়ে, যেহেতু আইয়ুব খানের সময় গভর্নর সাহেব মোনায়েম খান মনোনীত লোকেরা ওসমান গনি এখানে ভাইস চ্যান্সেলর হতেন। সেইটা কেমন করে লোক এনএসএফ গঠিত হতো। তো সেই এনএসএফ যারা করতেন, অধ্যাপক তাজ হাশমি একজন এনএসএফ এর গুন্ডা ছিলেন, এখন বিখ্যাত হয়েছেন, এবং আমাদের ফারহাল মোজার সাহেবও এনএসএফ এর ছিলেন। তো এই এনএসএফ বহু লোক ছিলেন তখন। এখন সবাই এটা লুকাতে ব্যস্ত, বুঝতে পারছেন? এনএসএ মানে ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন। মিজানুর রহমান শেলি ছিলেন, তখন কেনা ছিলেন, যারা মানে পাকিস্তান সিভিল সার্ভিসে গিয়েছেন, সুপিরিয়র সার্ভিসে গিয়েছেন, যারা যান নাই তারা হয়েছেন। এখন সকলেই লুকাতে ব্যস্ত। ইতিহাস লুকিয়ে হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ইতিহাস জানতে কারো আগ্রহ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধঃপতন হয়েছে তার প্রমাণ এই যে আমার বন্ধু ইমতিয়াজ এবং আরেকজন আছে ইতিহাসের ইকবাল, বিদেশি আছে ইফতেখার ইকবাল, এরা সম্পাদনা করে যে ইংরেজি একটা বই বের করেছে, সেটার সাথে আপনি এই বইয়ের তুলনা করে দেখেন তো। 50 বছর আগে বেরিয়েছে, এত নিম্নমানের বই বেরিয়েছে। ইংরেজিতে লিখলে লোকে মনে কি এর মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই, অর্থাৎ ইংরেজিতে লিখলেই লোকে মনে করে কি এই বইটা সাংঘাতিক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যা লিখেছে কোনো রকম গবেষণা না করে তারা শুধু চর্বিত চর্বণ করেছেন। আমি মনে করি বিশ্ববিদ্যালয়কে ভালো করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যৎ ইতিহাস পড়তে হবে এবং সেটা জানতে হবে। 3টা কথা দিয়ে আমি শেষ করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের যে গুণগত মান প্রবর্তন করতে হবে, তার একটা উদাহরণ আমি অতীতকাল থেকে দিয়েছি। ছাত্র ভর্তির ক্ষেত্রে বর্তমান যে ভর্তি পরীক্ষা সিস্টেম, এটা অত্যন্ত বৈষম্যমূলক, অত্যন্ত নিবর্তনমূলক, অত্যন্ত পাষণ্ড পীড়ন। পাষণ্ড যে পীড়ন করে এটাই। এইভাবে একটা ভালো বিশ্ববিদ্যালয় হবে না। আচ্ছা, যে আমেরিকাকে আমরা অনুকরণ করি, তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভর্তি করায়, অথবা অক্সফোর্ড কীভাবে ভর্তি করায়? আপনার অ্যাপটিটিউড টেস্টের একটা পরীক্ষা নেয়, আপনার বিশ্ববিদ্যালয়ের যে আগের পরীক্ষাগুলো আপনি নিয়েছেন, বোর্ডের পরীক্ষা, সেগুলি নেই। তারপরেও আপনি মান বাড়াইতে পারেন যে আমি যাদের পয়েন্ট 800-র নিচে আছে তাদের নেব না, আমি 750-র নিচে নেব না, এটাই তো করতে পারেন। কিন্তু মানুষকে পীড়ন করার দরকার কি? বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে আমি জিজ্ঞেস করেছিলাম কি করেন, বলে আমরা যে 20,000-25,000 টাকা পাই খাতা দেখে ডিউটি দিয়ে, আপনি এটা বন্ধ করতে চান? মানে অর্থাৎ আমরা টাকা পয়সার এতই গৃহীণু, অর্থগৃহীণু যে এগুলি আমরা করব। আপনি জিনিসটা ভেবে দেখেন, মানুষের অন্ধ আত্মস্বার্থ চর্চা যদি সমগ্রের বিরুদ্ধে যায়, যা হয় বর্তমানে তাই হচ্ছে। যে আমাদের এক সময় লোকে আমরা কি করেছিলাম অতীতে সেটা সম্পূর্ণ ভুলে যাই। এখন এই বলেছি, তৃতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে যে কথা হচ্ছে, ছাত্র শিক্ষক মানুষের এই কারিকুলাম তৈরি করে। সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমরা বাংলায় পড়াতে পারছি না, বাংলায় বইপত্র লিখতে পারছি না, তারপরে আমাদের ইংরেজি শিক্ষা বন্ধ করার কথা আমি বলছি না। সারা পৃথিবীতে নানা দেশে যে বিজ্ঞান চর্চার গবেষণা হচ্ছে, প্রথমে এটা আমাদের ধরে আনতে হবে। এই উদাহরণ দিয়ে আমি শেষ করি। আরবরা যে এত উন্নতি করলো 500 বছর, সেইটা তারা করেছিল অনবরত। তারা গ্রিক থেকে, সিরিয়াক থেকে আর অন্যান্য ভাষা থেকে অনুবাদ করেছেন। 1 বছর 2 বছর নয়, প্রায় 500 বছর। একটা জিনিস একদিন হয় না। আরবদের প্রথম বড় দার্শনিক বলা হয় আল কিন্দি, ইসলাম প্রবর্তন প্রায় 200 বছর পরে তিনি আবির্ভূত হয়েছেন। অথবা বাগদাদে খলিফা হারুনুর রশিদের সময় যেটাকে বায়তুল হিকমা বলা হতো, এটা পরে আল মামুর এবং অন্যান্যরা এটার নাম হচ্ছে দারুল হিকমা, একই জিনিস, হাউস অফ উইজডম। এটা অব্যাহত রেখেছে বহুদিন, তারা 500 বছর। সেইখান থেকেই কিন্তু চর্চা করে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, তারা নিয়ে গেছে এবং তার অনেক বাস্তব প্রমাণ আছে। ইউরোপের মেডিসিন, ইউরোপের আইন সব এখানে। এমনকি ইউরোপের যে বাকালরিয়েট ডিগ্রি, এটাও একটা ইসলামী ডিগ্রির নাম। যে পড়াতে পারত বি হক আল, মানে আমি উচ্চারণ করতে পারি না, এইটাকেই বাকালরিয়েট বানিয়েছে ল্যাটিন ভাষায়, হুবহু একই কথায়। বি হক মানে বাই দ্য রাইট অফ টিচিং বাই দ্য অথরিটি অফ দ্য আদার, এটা হলো ফার্স্ট ডিগ্রি। তো এইটা লুকানোর কিছু না, ইউরোপীয়রা এটা নিয়েছে বলেই তারা বিশ্ববিদ্যালয় করেছে। কাজেই বিনিময় ইউরোপ থেকে আমরা নেব, এর মধ্যে লজ্জার কিছু নাই, গুণেরই আছে। কিন্তু ইউরোপ থেকেও কি বিদ্যা আমরা আহরণ করতে পারছি?
বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বজনীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ইউরোপীয়, আমেরিকান, জাপানি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে চাই, আমাদের প্রথমে অনুবাদ করতে হবে, তারপরে আমাদের লেখাও একদিন ওরা অনুবাদ করবে, যদি আমরা করতে পারি। এটা অসম্ভব নয়। সেই মানব শক্তি আমাদের আছে, সেই মেধা আছে আমাদের, শুধু নাই সেটা হচ্ছে প্রশাসন। সেই প্রশাসনের জন্য বলি ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ফান্ড নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই জন্য আমাদের ভর্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আমাদের শিক্ষক নিয়ন্ত্রণ করা হচ্ছে। অসুবিধাটা কি? যদি আমাদের ক্লাসে আমরা আবার টিউটোরিয়াল ব্যবস্থা চালু করি, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চালু হয়েছিল, আমি দেখি রমেশচন্দ্র মজুমদারের কথা থেকে এটি শেষ করি, যেখান দিয়ে ওনার দিকে শুরু করেছিলাম। উনি বলছেন যে আমরা কীভাবে পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুবই চমৎকার করে বলেছেন। বিশ্ববিদ্যালয়ে উনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য হল যে এটি একটি আবাসিক, ব্র্যাকেটে আবার লিখেছেন পাচ্ছে না বুঝি, রেসিডেন্সিয়াল। আবাসিক কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয় সমস্ত ছাত্রকে এই বিশ্ববিদ্যালয়ের 10 মাইল চৌহদ্দির মধ্যে থাকতে হতো, কারণ এর বাইরে বিশ্ববিদ্যালয়ের কোনো অধিকার ছিল না। জানেন স্যার আশুতোষ আদায় করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হবে নন অ্যাফিলিয়েটিং বা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। এখন ঢাকা ইউনিভার্সিটি তার সেই ঐতিহ্য ভঙ্গ করে অ্যাফিলিয়েটিং হয়েছে 1947-এর পরে। আরও দেখবেন সেই ধরনের কাণ্ড আছে। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি 3টি ছাত্রাবাস ছিল। পুরনো ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের নামানুসারে 2টি ছাত্রাবাসের নাম হয় ঢাকা হল এবং জগন্নাথ হল। জগন্নাথ হলে 200 এবং ঢাকা হলে প্রায় 150 হিন্দু ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। ঢাকা হল ছিল কমন হিন্দু মুসলিম, লক্ষ্য করেন। তো বাকি ছিল জগন্নাথ হলে 200 এবং ঢাকা হলে প্রায় 150 হিন্দু ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। তৃতীয় ছাত্রাবাস মুসলিম হলে প্রায় 300 ছাত্রের থাকার ব্যবস্থা ছিল। পুরনো ঢাকা কলেজের হোস্টেল ঢাকা হল হলো, এটা এখন শহীদুল্লাহ হল হয়েছে যেটা। আর 2টি হলের জন্য নতুন বাড়ি তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র এই 3টি ছাত্রাবাসে থাকতো না, তাদের প্রত্যেককে হিন্দু হলে ঢাকা কিংবা জগন্নাথ হলে, আর মুসলমান হলে মুসলিম হলের সঙ্গে সংযুক্ত থাকতে হতো। তখন সমস্যাটা ছিল একেবারেই সাম্প্রদায়িক, লক্ষ্য করার বিষয়। এখনও রয়েছে কিছুটা। অর্থাৎ প্রত্যেক হলে যেসব অনুষ্ঠান হতো তাতে যে কেবল তাদের যোগ দেবার অধিকার ছিল তা নয়, এটা তাদের অবশ্য কর্তব্য বলে গণ্য হতো। এইভাবে তাদের আরেকটা ছিল টিউটোরিয়াল হিসেবে পড়তো, এটা হলো এইখানেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির গোড়ার যুগের কাহিনী হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার এই চালিয়ে। আমি আর লম্বা পড়ছি না, আপনারা দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এখন কেন খারাপ হচ্ছে। আমরা তো একটু রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটিং করেছি, এই শেষ কথাটাই আমি বলি। কলেজগুলিতে তো একই শিক্ষায় দেওয়া হয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা এত উন্নত করি, তা কলেজগুলিকে আমরা অবহেলা করবো কেন? আসলে বেসিক্যালি তো একই শিক্ষাই দিচ্ছি, আমরা একই সিলেবাসই দিচ্ছি, 19-20 ব্যাচ কম আছে। যদি আমরা বৈষম্য বিরোধী শিক্ষা সত্যি করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত অহংকার বাদ দিতে হবে। বাংলাদেশের যত ছেলে মেয়ে কলেজে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবার কিন্তু ইকুয়াল সাহায্য পাওয়ার অধিকার আছে রাষ্ট্রের কাছ থেকে। শুধুমাত্র মেধা নাই বলে অন্যরা সাহায্য পাবে না, আমরা পাবো, এটা এর চেয়ে চরম বৈষম্যমূলক ব্যবস্থা হয় না। এখন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অসীম সৌভাগ্য লাভ করেছেন, তারা হয়তো একটু পীড়িত হচ্ছেন, আহত হচ্ছেন। এই ভদ্রলোক এসে একটা অভ্যুত্থান করে গেল, আমি অভ্যুত্থান করছি না। ধন্যবাদ আপনাদেরকে।